মধ্যরাত থেকে শুরু হচ্ছে সারা দেশে যৌথ অভিযান। যত্রতত্র মামলা হলে গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ সম্পাদকদের। সংযুক্ত আরব আমিরাতের ৫৭ বাংলাদেশি মুক্ত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না, তারেক রহমান। পাকিস্তানকে ঐতিহাসিক হোয়াইট ওয়াশ টাইগারদের জয়ের নেতৃত্বে লিটন ও মিরাজ। আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন ইভেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হওয়া যৌথ অভিযানে সবাইকে ঠিকঠাক দায়িত্ব পালন ও জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও মাদকের গডফাদারদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। আজ জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অভ্যুত্থান দমন করতে পতন হওয়া সরকারের মাধ্যমে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, অপহরণ ও গুমের ঘটনা হয়েছে। অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। উদ্ভূত পরিস্থিতিতে অতি উৎসাহী ব্যক্তিরা নিজের হাতে আইন তুলে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো, প্রতিষ্ঠান ঘেরাও, ঢালাওভাবে মামলা দিতে পুলিশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চায়। এই সকল ক্ষেত্রে দেশের সবাইকে আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযান চালানো হবে। কেউ যেন হয়রানি না হন সে বিষয়ে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে ২ বছরের মতো হতে পারে, এমনটা জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে জেলে থাকা ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম জানান, গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হওয়া এবং মিডিয়া নিষ্পেষণের কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ২০টি জাতীয় পত্রিকার সম্পাদক। প্রায় ১.৫ ঘণ্টার এই সভায় নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কথা উঠে আসে। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। সেই সাথে মাহফুজ আনাম জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো বাদ দেওয়া সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বেশ কিছু প্রস্তাব দেয় সম্পাদক পরিষদ। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্পাদকরা যৌক্তিক সময়ের মধ্যে বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের প্রস্তাব দেন। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে
বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 ইয়ার্স। অনেকে আবার দেখেছেন যে না, যেই এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়। একই সঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার অনুরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। আর তাই দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করে এলাকায় ধর্মীয় স্থানকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে প্রতিহত করার পরামর্শ দেন তিনি। বলেন, ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশী। তৃণমূল নেতাকর্মীরা অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও আস্থা ও ভালোবাসা অর্জন করে বিএনপি দেশের মানুষকে নতুন ও পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আশাবাদ জানান তিনি। কর্মীদের আত্মতুষ্টিতে না থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। 2016 সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলা করেন এবি সিদ্দিক নামে এক ব্যক্তি। এরপর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা করেন একই ব্যক্তি। 2016 সালের 30 আগস্ট জন্মদিন পালনের তারিখ নিয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জহিরুল ইসলাম নামের আরেকজন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন আইনজীবীরা। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মামলা করা হয় বলেও জানান তারা। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। অন্যদিকে সাক্ষী উপস্থিত না থাকায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটি নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় বলে জানান তার আইনজীবীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আয়নাঘরে টানা 8 বছর পৃথিবীর আলো দেখতে পারেননি জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলা আজমের ছেলে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। প্রতি রাতে ক্রসফায়ারের ভয় পেতেন তিনি। মৃত্যুর প্রহর গুনতে থাকা আজমির সঙ্গে করা হয়েছে ভয়াবহ দুর্ব্যবহারও। আয়নাঘর থেকে মুক্তির পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লোমহর্ষক নিপীড়নের এমন বর্ণনা তুলে ধরেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর আয়নাঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গুম ও আয়নাঘরের ভয়ঙ্কর দিনগুলোর বর্ণনা দেন তিনি। আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি আমাকে ক্রসফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো, না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসার আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ উজু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম।
আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত, টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হয়ে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। আয়নাঘরের অমানবিক নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চৌকসেই কর্মকর্তা। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সহ্য করার মতো নয়। প্রতি রাতে ক্রসফায়ারের আতঙ্কে থাকতেন জানিয়ে আজমি বলেন, পরিবারের সদস্যদের ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে যায়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম। আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে যায়নি। গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ব্রিগেডিয়ার আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আর নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তার ও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবে 100 কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। আর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাস্সের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদনক্রমে মামলা করার কথা রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্ত কর্মকর্তা ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 20 জুলাই রাতে মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুজন। এই ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ডোনাল্ড লুর সফরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তৌহিদ হোসেন। 22 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক যাত্রার আগেই ডোনাল্ড লুর ঢাকা সফরে আসার কথা রয়েছে। ডোনাল্ড লু আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। 3 রাষ্ট্রদূত সহ 24 কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, সরকারের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে ওই কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জার্মানির বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। যেখানেই চাঁদাবাজির সিন্ডিকেট সেখানেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, আগে যে এই চাঁদাবাজ সিন্ডিকেট ছিল তা এখন নতুন আরেকটি রাজনৈতিক দলের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে। রাতে রাজু ভাস্কর্যের সামনে শপিং মল ও মার্কেটে সিন্ডিকেট চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া সহ বেশ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তারা। এ সময় মানুষকে জিম্মি করে অতি মুনাফা লোভীদের সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিভিন্ন সমিতির নামে যে এই সিন্ডিকেট রয়েছে তা থেকে দেশের মানুষ মুক্তি চায় উল্লেখ করে সমন্বয়করা বলেন, সিন্ডিকেট না ভাঙলে বৈষম্য দূর হবে না। যারা সিন্ডিকেট রয়েছে, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা একটি ডিল করছে, ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলাতো, এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতাকর্মীর হাতে তারা নেগোসিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে। যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। পরিবহন সেক্টরকে চিরস্থায়ী চাঁদামুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। জানান, যৌথ কাজের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সেবা দেওয়া হবে। অবৈধ কোনো যানবাহন সড়কে চলবে না উল্লেখ করে তিনি বলেন, বাস স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না। পরিবহন ব্যবস্থাকে যানজটমুক্ত করতে হলে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও জানান তিনি। বুধবার থেকে দেশের সকল হাসপাতালে পুনরায় সেবা চালু করার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় হওয়া কর্মবিরতি সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। আজ বিকেল 5টায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে পূর্ব নির্ধারিত 4টি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম 2টি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের এই দৃশ্যমান পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে পূর্ণ সেবা পুনরায় চালু করার ঘোষণা দিচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতার লোভে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের দিয়ে পুলিশ বাহিনী তৈরি করেছিল শেখ হাসিনা। কুমিল্লা এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে ন্যায় বিচার হলে শেখ হাসিনা হেরে যাবে। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। তাই তিনি যুবলীগ ছাত্রলীগ থেকে বেছে বেছে পুলিশ তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। এইটা হচ্ছে একটা নরকের শাসন ছিল, দোজখের শাসন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিস চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে হযরত শাহজালালের মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরিবারের সদস্যের পাশাপাশি বিএনপি নেতাকর্মী ও সিলেটের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ সময় হারিস চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পরিবারের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, গত 15 বছর হারিস চৌধুরীর সম্পর্কে সীমাহীন অপপ্রচার হয়েছে, কিন্তু তিনি ছিলেন নির্দোষ। দেশ ও দেশের মানুষের প্রতি নিবেদিত মানুষ ছিলেন তিনি। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরা, তালা ও কলারোয়ায় সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। হাবিবুল ইসলামের মুক্তির খবরে দুপুর থেকে কারাগারের সামনে হাজির হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান এই বিএনপি নেতা। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় অফিসের দিকে রওনা হন দলীয় নেতাকর্মীরা। চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে এক ভাইয়ের অস্ত্রের কোপে অপর দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 7 জন। অন্যদিকে সাভারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মেহেদি হাসান নামে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা। সন্ধ্যায় সাভারের ভাকুরতা গ্রামে হত্যাকাণ্ড ঘটে। সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা ধরে দুর্বৃত্তরা মেহেদির উপর হামলা করেন। পরে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির তেলপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে কোপাতে থাকেন করিম। এ সময় স্থানীয় কয়েকজন এবং করিমের ভাই রাসেল ও আলমগীর এতে বাধা দিলে তাদের উপর হামলা চালান করিম। এতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রাসেল ও আলমগীর। আহত হন আরও 7 জন। বানভাসী মানুষের রাত কাটে ভয় আর আতঙ্ক নিয়ে। এক একটি বাড়ি যেন পানির তলে ডোবা দ্বীপ। সাপার মানুষের একসাথে বসবাস। নোয়াখালী, লক্ষ্মীপুরের পানিবন্দী গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকা, ঘুটঘুটে অন্ধকারে তাই পালা করে ঘুমান বন্যার্তদের কেউ কেউ। বানভাসীদের রাতের চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রনি রায়হান। দিনের আলো নিভে গেলে আশঙ্কার ঘুটঘুটে অন্ধকার নিয়ে নামে রাত। রাত যত গভীর হয়, পানিবন্দী বানভাসী মানুষের ঘুমহীন জেগে থাকার দৈর্ঘ্য বাড়ে। হোসনে আরার ঘর ডুবেছে তিলে তিলে গড়ে তোলা আসবাবপত্র, বিছানা, বালিশ, মাটির চুলো। গেল 5 দিন ধরে ঘুমোতে যান পাশের পাকা বাড়িতে। রাতের আঁধারেও দেখে আসেন ডুবে যাওয়া ঘরখানি। আমারও এই ঘর আছে আমার। আমি এই ঘরে থাকি, আরো যেটা তো বাইক ঘর অন্য ঘরে থাকি। হেমিয়ে দিন একবার যাই আর যাই না, ইয়ার রাইতে থাই, দিনও থাই। বাড়ির সদর দরজা কিংবা উঠানে থই থই পানিতে সাপের ভয় বাড়ে রাত যত গভীর হয়। টর্চ লাইট জ্বালিয়ে সাপ মারার চেষ্টা, কখনো কখনো মিলে যায় মাছ। দিনে যাতাই হোক না কেন, রাত যখন নেমে আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতে এরকম পানি ভেঙে যেতে হচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর পানি, আমরা ঘর দুয়ারে সব পানি লেগে থাকতে পারি না। রাত্রেও সাপ টাপের ভয়ও আছে, এই জন্য আমরা একটু খুব কষ্টে আছি। সর্বজ্ঞাত সর্বকিছুতে রোডে গাড়ি আইতে যেতে আমাদের কষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় দুর্গম বন্যা দুর্গত অঞ্চলে আধার নামলে গেরস্ত বাড়িগুলো হয়ে ওঠে পানিবন্দী নির্জন দ্বীপ। শুনশান, পুরো রাত কাটে নির্ঘুম। রাতের বেলা অন্য জায়গায় থাকতেছি, মানে সাপের ভয়ে মানে বাইরে চলে যেতে হয়। ভাঙা ঘর মেরামতে বাড়ি ফিরতে সহযোগিতা চান তারা। অপেক্ষা করেন আধার কেটে একটা ভোরের আলোর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাটখিল, নোয়াখালী। নগদ নিবেদিত অর্থনীতির খবর। স্বর্ণ হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার এবং উন্নত মানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রয়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই অনুসন্ধান শুরু হলো। এছাড়া দুবাই, সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাফল্যের ধারাবাহিকতায় দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর এবার সিজন 7 শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মার্সেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নূর হোসেনের রিপোর্ট।
দেশের বিনোদন জগতে এরই মধ্যে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসো। এবার শোটির সিজন 7 শুরু হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন কর্পোরেট অফিসে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে এনটিভি ও মার্সেল। নতুন শো এর লোগো উন্মোচন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফ্রেড খোকন, হেড অফ মার্কেটিং অঞ্জন কুণ্ডু সহ দুই পক্ষের কর্মকর্তারা বলেন, মার্সেল হাসোর মধ্য দিয়ে মেধাবী শিল্পীদের খুঁজে বের করা হয়। এবারের সিজনটি আগের থেকেও আকর্ষণীয় হবে বলেও প্রত্যাশা তাদের। মার্সেলের যে হাসো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে আমরা বিগত 6টি বছর করেছি, সুন্দর হয়েছে এবং প্রতিটা প্রোগ্রামই ভালো হয়েছে। যারা বিচারক ছিলেন, আসলে হাসো এটা একটা আসলেই হাসতে হাসতে আমি প্রতিদিন এই অনুষ্ঠানটা কমপক্ষে আমি দেখতাম আর কি, খেলা বাদ দিয়ে। আমি সাধারণত খেলাপ্রিয় মানুষ, কিন্তু আমার খেলা বাদ দিয়েই আমি এই আমাদের অনুষ্ঠানটা দেখতাম, শুধু আমাদের মনে করে না, কিন্তু অনুষ্ঠানটা আসলে উপভোগ্য। আমরা চেষ্টা করে যাব আমাদের এবার টিম আরও স্ট্রং, হ্যাঁ, এবং আরও শক্তিশালী হয়েছে। আমাদের সব কিছুর মধ্যেই আরও একটা উত্তেজনাও আছে, হ্যাঁ, একটা নতুন বাংলাদেশের একটা ফিল আছে। সো ওইটা নিশ্চয়ই হাসোতেও আমরা দেখতে পাবো। লাইফে সুস্থ থাকতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন আমি ফিল করি, সেটি হচ্ছে নিজের মধ্যে উৎসাহ, নিজের কাজের স্পিরিট বাড়ানো। সেটার ক্ষেত্রে হাসির কোনো বিকল্প নেই। এবং সত্যি যে 1.5 মাস 2 মাস এই অনুষ্ঠানটি হয়, নিজের কাছে এত ভাল লাগে, নিজের জীবনকে এত সুন্দর মনে হয়, এত উৎসাহ পাই কাজে, এটা ভাষায় প্রকাশ করার বাইরে। এই সিজনে 8 বিভাগ থেকে 40 জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যাদের 6 জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে সারা দেশে যৌথ অভিযান। যত্রতত্র মামলা হলে গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ সম্পাদকদের। সংযুক্ত আরব আমিরাতে 57 বাংলাদেশি মুক্ত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না, তারেক রহমান। পাকিস্তানকে ঐতিহাসিক হোয়াইট ওয়াশ টাইগারদের জয়ের নেতৃত্বে লিটন ও মিরাজ। এই ছিল রাতের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।